আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পাকিস্তান চীনের যৌথ মহড়া এরপর জানিয়ে দিব সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। তারপর জানিয়ে দিব প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা, নিহত 4। আরও জানিয়ে দিব চীনের অত্যাধুনিক সামরিক বিমান ঘিরে রহস্য। এরপর জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম ভারতকে এমন শিক্ষা দিয়েছি কোনোদিন ভুলবে না। পাকিস্তান চীনের যৌথ মহড়া। আধুনিক সব প্রযুক্তির সমন্বয়ে 10 দিনের সামরিক মহড়া করেছে পাকিস্তান ও চীনের সেনারা। ওয়ারিয়র 9 নামের ওই মহড়ায় মানববিহীন প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়া যুদ্ধবিমান ব্যবহার করে লাইভ গুলিও ছোড়া হয়। গেল জুনে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর চীন ইসলামাবাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় দুই দেশের সেনাবাহিনী পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার পাব্বিতে সামরিক মহড়ায় অংশ নেয়। সন্ত্রাসবিরোধী ওই সামরিক মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মি এবং পাকিস্তানের সেনারা অত্যন্ত কঠোরভাবে দায়িত্ব সম্পন্ন করেন। মুহূর্তের মধ্যেই সন্ত্রাসীদের নির্মূল করতে যাবতীয় কৌশল তুলে ধরা হয়েছে। এই মহড়ায় অংশ নেওয়া চীনের সেনা অফিসার ইয়াংকুন বলেন, সামরিক মহড়াকে সফল করতে আমরা পাকিস্তান সেনাবাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে বিভিন্ন কৌশলের সমন্বয় করেছি, যাতে মহড়ায় অংশ নেওয়া সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এদিকে পাকিস্তানি সেনাদের সঙ্গে মহড়া শেষে গত রোববার থেকে চীনের সেনারা ধাপে ধাপে নিজ দেশে ফিরে যাওয়া শুরু করেছেন। এই মহড়ায় চীন ও পাকিস্তানের সেনারা যৌথভাবে পাহাড়ি এলাকায় অভিযান, জিম্নি উদ্ধার এবং মিশ্র ইউনিটভিত্তিক যৌথ প্রশিক্ষণ মডেলে সমন্বিত ফায়ার স্ট্রাইক সহ নানা অনুশীলন সম্পন্ন করেন। পাকিস্তানের আকাশ এবং মাটিকে শত্রুমুক্ত রাখতে কঠোর অনুশীলন করেছে দুই দেশের সেনারা, আর এতে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন দীর্ঘপাল্লার মানববিহীন ও আত্মঘাতী ড্রোন, বোমা নিষ্ক্রিয় রোবটসহ গোয়েন্দা নজরদারি রোবট। সামরিক মহড়ায় অংশ নেওয়া চীনের আরেক সেনা অফিসার জাং ইং বলেন, পাকিস্তানের একাধিক পাইলটদের সঙ্গে সমন্বয় করে পরিকল্পিত এই অভিযান সম্পন্ন করা হয়েছে। এই সমন্বয়ের মাধ্যমে আমরা একে অপরের কাছ থেকে শিখেছি, পাশাপাশি যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময় করেছি এবং মিশন সফলভাবে সম্পন্ন করেছি। পাকিস্তানের সঙ্গে চীনের এমন এক সময় সামরিক মহড়া অনুষ্ঠিত হল যখন মার্কিন চাপে রয়েছে নয়াদিল্লি। এছাড়া গেল কয়েকদিন আগেই পাকিস্তানকে F-16 যুদ্ধবিমানের আধুনিকায়ন করতে প্রযুক্তিগত সহায়তার কথা জানায় ওয়াশিংটন। ফলে পাকিস্তান সামরিক দিক দিয়ে আরও বেশি শক্তি অর্জন করবে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার উপর জারি করা সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস। গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি বিদেশি বিনিয়োগে পথকে সুগম করতেই এ পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালের জুলাই মাসে সিরিয়ার প্রেসিডেন্ট হন তার ছেলে বাশার আল আসাদ। বাশারের ক্ষমতাকালে সিরিয়ার উপর ডজন ডজন নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি তেল বিক্রি এবং বিদেশি বিনিয়োগ বিষয়ক নিষেধাজ্ঞাও ছিল। সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তনের পর সৌদি আরব এবং তুরস্কের সুপারিশকে আমলে নিয়ে সেসব নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্ট সারা চাইছিলেন নিষেধাজ্ঞা যেন পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়। গতকাল মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়। উত্থাপনের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেন 77 জন সিনেটর, বিপক্ষে ভোট দেন 20 জন। সিনেটের ভোটাভুটির এই ফলাফল ইতোমধ্যে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন করেছেন। ভোটাভুটির পর সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য জিয়ান্নে শাহিন এএফপিকে বলেন, গত কয়েক দশক ধরে সিরিয়ার সাধারণ জনগণ যে অকল্পনীয় ভোগান্তি সহ্য করেছেন, এই পদক্ষেপের ফলে সেই ভোগান্তি থেকে বেরিয়ে দেশকে পুনর্গঠন করার জন্য সত্যিকারের সুযোগ পেলেন তারা। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক এক বার্তায় বলেছেন, সিরিয়ার জনগণের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের সিনেট নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে পদক্ষেপ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার উপর জারি করা সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস। গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি বিদেশি বিনিয়োগে পথকে সুগম করতেই এ পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালের জুলাই মাসে সিরিয়ার প্রেসিডেন্ট হন তার ছেলে বাশার আল আসাদ। বাশারের ক্ষমতাকালে সিরিয়ার উপর ডজন ডজন নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি তেল বিক্রি এবং বিদেশি বিনিয়োগ বিষয়ক নিষেধাজ্ঞাও ছিল। সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তনের পর সৌদি আরব এবং তুরস্কের সুপারিশকে আমলে নিয়ে সেসব নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্ট সারা চাইছিলেন নিষেধাজ্ঞা যেন পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়। গতকাল মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়। উত্থাপনের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেন 77 জন সিনেটর, বিপক্ষে ভোট দেন 20 জন।
সিনেটের ভোটাভুটির এই ফলাফল ইতোমধ্যে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন করেছেন। ভোটাভুটির পর সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য জিয়ান্নে শাহিন এএফপিকে বলেন, গত কয়েক দশক ধরে সিরিয়ার সাধারণ জনগণ যে অকল্পনীয় ভোগান্তি সহ্য করেছেন, এই পদক্ষেপের ফলে সেই ভোগান্তি থেকে বেরিয়ে দেশকে পুনর্গঠন করার জন্য সত্যিকারের সুযোগ পেলেন তারা। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক এক বার্তায় বলেছেন, সিরিয়ার জনগণের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের সিনেট নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে পদক্ষেপ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা, নিহত 4। আবারও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। বুধবার 17 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সাউথকম হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ওয়াশিংটনের দাবি, নৌযানটি মাদক পাচার করছিল। মাদক পাচারের জন্য ব্যবহৃত নৌরুটে অবস্থানের সময় এতে হামলা চালানো হয়েছে। এর আগে গত মঙ্গলবারও একই স্থানে 3টি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা। এতে অন্তত 8 জন নিহত হয়। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনীর চালানো এ ধরনের হামলায় এখন পর্যন্ত প্রায় 100 জন নিহত হয়েছে। এসব ঘটনাকে তারা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। মার্কিন কংগ্রেসের কয়েকজন আইন প্রণেতা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সেপ্টেম্বরে একটি নৌকায় প্রথম হামলার পর বেঁচে যাওয়া 2 জন ব্যক্তির ওপর দ্বিতীয় দফায় হামলার নির্দেশ তিনি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে পেন্টাগন দাবি করেছে, মাদক পাচার রোধের অংশ হিসেবেই ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন, ড্রোন এবং যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। ভেনেজুয়েলা এই হামলা ও সামরিক শক্তি বৃদ্ধিকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলার অগাধ তেল ও গ্যাস সম্পদ লুটে নেয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিচ্ছে। চীনের অত্যাধুনিক সামরিক বিমান ঘিরে রহস্য। আকাশে দেখা মিলল চীনের অত্যাধুনিক গেম চেঞ্জের সামরিক বিমান। প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করা বিমানটির ছবি সোশ্যালে ছড়িয়ে পড়েছে। এরপরই এ নিয়ে রহস্য বাড়ছেই। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সঙ্গে চীনের চলমান সামরিক উত্তেজনার মধ্যে বেইজিং বিমানটি প্রকাশ্যে আনায় শুরু হয়েছে নতুন আলোচনা। সোশ্যালে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, টার্বোপ্রপ বিমানটিতে 4টি ইঞ্জিন রয়েছে। 6 পাখাযুক্ত প্রোপেলার থাকা বিমানটিতে টি-টেল রয়েছে। ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, বিমানটিকে রিফুয়েলিংয়ের কাজেও ব্যবহার করা হবে। এ ধরনের কাঠামো সাধারণত এয়ারবাস A400M মডেলের বিমানে দেখা যায়। চীনের অত্যাধুনিক এই সামরিক পরিবহন বিমানটি ডেভেলপ করেছে শানশি এয়ারক্রাফট কর্পোরেশন। প্রথমবারের মতো এই বিমান প্রদর্শন করা হয়েছিল 2014 সালে জুহাই এয়ার শোতে। তখন বিমানের গায়ে Y30 লেখা ছিল, তবে সাম্প্রতিকতম ছবিতে বিমানের গায়ে লেখা ছিল 15001, অর্থাৎ ভবিষ্যতে এই বিমানকে Y15 হিসাবে নামকরণ করা হতে পারে। জানা গেছে, বিমানটিতে সিনথেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এর ফলে বিদ্যমান প্লেনগুলোর তুলনায় এটি অনেকটা হালকা। পেলোড সহ ট্যাঙ্ক পুরোপুরি ভরা থাকলেও উড্ডয়নের সময় বিমানটির সর্বমোট ওজন দাঁড়াবে প্রায় 80 টন। এটি চীনের সামরিক বাহিনীর বর্তমান পরিবহন প্লেন Y20 এর চেয়ে প্রায় 3 গুণ কম। Y15 মডেলের বিমানটি সর্বোচ্চ 20 টনের বেশি পেলোড ও 110 জন বহনে সক্ষম। বিমানটি প্রতি ঘন্টায় 600 কিলোমিটার গতিতে উঠতে পারে, আর ফুল পেলোড সহ 3000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দেওয়া সহ 12 ঘন্টার বেশি সময় আকাশে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক লকহিড C-130 হারকিউলিসের সঙ্গে এর বেশ মিল রয়েছে। নতুন এই পরিবহন বিমানটি চীনের সামরিক বাহিনীর ওয়ার্কহর্স হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। মাত্র 1200 মিটারের কম পথ পাড়ি দিয়ে উড্ডয়ন ও 1100 মিটারের কম রানওয়ে অবতরণ করতে সক্ষম এই বিমানটি, অর্থাৎ সংকীর্ণ পাহাড়ি উপত্যকা কিংবা ছোট দ্বীপেও এই বিমানটি অনায়াসে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই বিমানগুলো নজরদারির কাজ করবে। সেক্ষেত্রে চীনের বিদ্যমান Y8 ও Y9 নজরদারি বিমানের জায়গায় স্থলাভিষিক্ত হবে Y15। যুদ্ধক্ষেত্রে এ ধরনের নজরদারি বিমান গেম চেঞ্জার হিসাবে কাজ করে। শত্রুর গোপন ঘাঁটি, যুদ্ধক্ষেত্র শনাক্ত ও ডাটা ট্রান্সমিশনে এ ধরনের বিমানের জুড়ি নেই। ভারতকে এমন শিক্ষা দিয়েছি কোনোদিন ভুলবে না।
চলতি বছরের এপ্রিল-মে মাসে সংগঠিত সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকেই চাপা উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। প্রায়ই পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য দিতে দেখা যাচ্ছে চিরবৈরী এ দুই দেশের নেতা ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে। সংক্ষিপ্ত সেই যুদ্ধের 6 মাস পেরিয়ে গেলেও দুদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো নাম নেই। উল্টো সেই যুদ্ধের প্রসঙ্গ টেনে আবারও ঝাঝালো বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার 17 ডিসেম্বর খাইবার পাখতুনখাওয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, এপ্রিল-মের সংঘাতে মোদি নেতৃত্বাধীন ভারত সরকারকে উচিত শিক্ষা দিয়েছে পাকিস্তান। তার ভাষায়, পাকিস্তান-ভারত সংঘাতে আমরা মোদি সরকারকে এমন এক শিক্ষা দিয়েছি যা তারা কোনোদিন ভুলতে পারবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মার্কাই হক বা সত্যের যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অটল সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। দিল্লি থেকে মুম্বাই, পুরো ভারতই এই পরাজয় কখনো ভুলবে না। এ সময় শাহবাজ শরীফ খাইবার পাখতুনখাওয়াকে সাহসী, দৃঢ়চেতা ও বীরদের ভূমি উল্লেখ করেন এবং সেখানকার জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আপনাদের ত্যাগের কারণেই দেশে শান্তি ফিরে এসেছে। অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, জাদুবিদ্যা নয়, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমেই পাকিস্তান দেউলিয়া হওয়া থেকে রক্ষা পেয়েছে। তিনি জানান, অর্থনীতি সংকটময় অবস্থা থেকে বেরিয়ে এসে স্থিতিশীলতার পথে রয়েছে এবং এখন এটিকে এগিয়ে নেওয়া প্রয়োজন। জাতীয় অগ্রগতির ভিত্তি হিসেবে ঐক্যের উপর জোর দিয়ে তিনি বলেন, 4টি প্রদেশই যখন উন্নয়ন করবে তখনই দেশ এগোবে। উল্লেখ্য, চলতি বছরের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে এক সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। ভারত তাৎক্ষণিকভাবে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। এরপর 23 এপ্রিল ভারত একের পর এক বৈরী পদক্ষেপ নেয়, যার মধ্যে 65 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে, ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেয়, নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশন বন্ধের নির্দেশ দেয় এবং উভয় দেশের দূতাবাসে কর্মী সংখ্যা কমিয়ে আনে।